এখন আসি টাইপ 3 সামান্তরিক ও ট্রাপিজিয়ামের ম্যাথগুলো আমরা কিভাবে করব। দেখো টেকনিক, সামান্তরিকের ম্যাথ তুমি যে ম্যাথ করো, যে ক্যাটাগরি ম্যাথ করো, ভাইয়া শিখাইবে সামান্তরিকের ম্যাথে 4টা স্টেপ, ডান। ট্রাপিজিয়ামেও 4টা স্টেপ, শেষ। তো সামান্তরিক এবং ট্রাপিজিয়াম কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তুমি দেখো ভাইয়া, এটা কিন্তু দিনাজপুর বোর্ড 24-এ আসছে। এটা কোন বোর্ডে আসছে ভাইয়া? দিনাজপুর বোর্ড 24-এ। একটু ভাইয়া খেয়াল করি আমরা, দেখো। ওকে ওকে ভাইয়া, ঠিক আছে ভাইয়া, ব্রেক দেন। আচ্ছা ঠিক আছে, ব্রেক দেবো অনেক, একটু ওয়েট। আমরা এই পরিমিতিটা শেষ না করা পর্যন্ত আমি ব্রেক দিব না, বুঝছো? পরিমিতিটা শেষ করি, তারপর অন্যান্য চ্যাপ্টার গুলা ভাইয়া। আচ্ছা, দিনাজপুর বোর্ড 24 আসছে, আমরা করা শুরু করি। বলছে কি একটা সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য, আগে তোমার সামান্তরিক আঁকতে হবে ভাইয়া, আগে তোমার সামান্তরিকটা তো আঁকতে হবে। দেখো তাহলে আমি যদি সামান্তরিকের কথা যদি বলি, এটা কি সামান্তরিক আদৌ হইছে? এখন ঠিক আছে না? তাহলে সামান্তরিক, এখন তুমি চিন্তা করো, এখন তুমি গেস করো। তাহলে সামান্তরিকে মাথায় রাখবা, এটাকে তোমার এ ধরতে হবে, এটাকে বি। আমি 4টা স্টেপ শিখাবো সামান্তরিকের ম্যাথে, আমি 4 স্টেপ শিখাবো। 4 স্টেপ যদি তুমি ধরতে পারো, সামান্তরিকের 14 গোষ্ঠী যত ম্যাথ আছে, যত বানায়া যাই আসুক, তুমি এমনিতে দেখতে পাবা। দেখো ভাই, 4টা স্টেপ শেখো। এ বি, এটা হচ্ছে কিন্তু সি, এটা হচ্ছে কিন্তু ডি। এরপরে সামান্তরিকের ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে একটা লম্ব টানতে হবে, আবার এই সি থেকে নিচের দিকে কিন্তু একটা লম্ব টানতে হবে, এবং এটাকে তোমার যোগ করে দিতে হবে। এ বি সি ডি, এটাকে তুমি ধরবা ই, আর এটাকে তুমি ধরবা এফ, সবগুলার ক্ষেত্রে। আচ্ছা, এরপরে আসি ভাইয়া, সামান্তরিকের ক্ষেত্রে একটা কর্ণ তোমার দেওয়া থাকবে, দেওয়া থাকুক আর না থাকুক। যেমন এখানে দেখো, সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য 36 আর 28 আছে, বুঝছো? 36 আর 28, 36 কোনটা হইতে পারে? আমরা জানি এই পাশটা, যেটাকে আমরা দৈর্ঘ্য ধরি, এটার মান কিন্তু বড় হইবে সবসময়। আর যেটা আসলে এই দিকে থাকে, ওটা হচ্ছে প্রস্থ। 36 বড় না 28 বড়? বলো, 36 বড়। তাহলে এটা হবে তোমার 36। এর যদি 36 হয়, নিচেরটাও কিন্তু ভাই তোমার 36, তাই না? অর্থাৎ এই থেকে এই পর্যন্ত তোমার হচ্ছে, এই থেকে এই পর্যন্ত হচ্ছে কিন্তু তোমার 36, রাইট? এই পাশটা হচ্ছে কিন্তু তোমার 28, তাহলে এটাও কিন্তু, এই পাশটাও হচ্ছে কিন্তু ভাই তোমার 28। ক্ষুদ্রতম কর্ণ 32। ফর এক্সাম্পল, ক্ষুদ্রতম কর্ণ কিন্তু ওরা বলছে ভাইয়া, ওরা কি বলছে দেখো। ওকে ভাইয়া, ওকে ওকে, ঠিক আছে। তাহলে ক্ষুদ্রতম কর্ণ, ওকে ওকে, আচ্ছা, ক্ষুদ্রতম কর্ণ। তাহলে আমি একটা কর্ণ এখানে আমি ধরে নিতে পারি না? ফর এক্সাম্পল, আমি এই একটা কর্ণ কিন্তু আমি দিলাম, একটা কিন্তু কর্ণ আমি কিন্তু দিচ্ছি। তাহলে এটা কি ক্ষুদ্রতম ধরবা না বৃহত্তম ধরবা? এটা কিন্তু বৃহত্তম। এটা যদি তুমি বৃহত্তম ধরো, তাহলে আমি আর একটা কাজ করে দাঁড়াও, এটা হচ্ছে বৃহত্তম, এটা ক্ষুদ্রতম না, মানে এটা আমাদের বের করতে হবে। তাহলে এই জিনিসটাকে আমি ক্ষুদ্রতম কর্ণ চিন্তা করতেছি। আচ্ছা, আমার আঁকাটা মনে হয় না, একটু হজা বরালা হয়ে গেছে, তাই না? আচ্ছা যাই হোক, এটাকে সবসময় ক্ষুদ্রতম কর্ণ ধরবা, আর এই পাশটাকে বৃহত্তম। তাহলে ক্ষুদ্রতম কর্ণের কথা বলছো না, কত? 32। আচ্ছা, আমি যে 4টা স্টেপ শিখাবো, প্রথম স্টেপ, ফার্স্ট স্টেপ, আমি স্টেপগুলো লিখি। তো স্টেপগুলো লেখার আগে তোমার উদ্দীপকে যা যা আছে এগুলো লিখবা। যে মনে করি সামান্তরিকের, এটা তুমি লিখে নিও, লিখবা। আমি একটা অঙ্ক করাই দিই। তাহলে মনে করি সামান্তরিকের তোমার বলছে কি দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য কি বলছে খেয়াল করি আমরা। দৈর্ঘ্য হচ্ছে কোনটা? এই যে তোমার এ বি আর সিডি। তাহলে এ বি সমান সমান সিডি সমান সমান 36। তাহলে সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য 36, আর একটা হচ্ছে কিন্তু 28, আর একটা হচ্ছে কি তোমার 28। দাঁড়াও, আর একটা বলছে কি, আর একটা হচ্ছে কিন্তু তোমার এই যে এডি সমান সমান বিসি সমান সমান 28 দিছি আমি। এরপর বলছে কি ক্ষুদ্রতম কর্ণ, অতএব লেখো ক্ষুদ্রতম যে কর্ণ। তাহলে ক্ষুদ্রতম কর্ণ দর্শ কোনটা? বিডি। তাহলে ভিডি ইজ ইকুয়াল টু 32, ডান। এখন সামান্তরিকের অপর কর্ণ কোনটা? ধরো এসি। তাহলে এই এসিটা কিন্তু আমাদের বের করতে হবে। এই জিনিসটা আগে লেখছো সবাই? আচ্ছা, যদি লেখো, এখন আমাদের স্টেপগুলো কিন্তু শুরু হবে। তাহলে প্রথমে আসি ফার্স্ট স্টেপ। এই ফার্স্ট স্টেপ তোমরা আমরা পরীক্ষার খাতায় লিখো না, আমি তোমাদের বোঝানোর জন্য লিখতেছি। প্রথম স্টেপে আমরা কি করব? 4টা স্টেপের ভিতরে প্রথম স্টেপ যে জিনিসটা, সেটা হচ্ছে ভাইয়া খেয়াল করো, এইখানে আমি যদি তোমাদেরকে বলি যে এই বাহুটার মান দেওয়া আছে, এটারও মান দেওয়া আছে, এটারও মান দেওয়া আছে। একটা ত্রিভুজের 3টা বাহুর যদি দেওয়া থাকে, 3 বাহু কিন্তু দেওয়া আছে। এখানে কয়টা বাহু দেওয়া আছে? 3টা বাহু দেওয়া আছে। আমি যদি বলি এই ত্রিভুজটার ক্ষেত্রফলের সূত্র কি হবে, বলো, কে বলতে পারবা?
একটা ত্রিভুজে যদি তিনটা বাহু যদি দেওয়া থাকে, যেমন আমি টাইপ 1 কিন্তু শিখছি, ত্রিভুজে যদি তিন বাহু দেওয়া থাকে তাহলে খেতে পারে √s * s - c। তাহলে আগে আমাদের অর্ধ পরিসীমা বের করতে হবে, তাই না? মনে পড়ে? তাহলে লাগবা ফার্স্ট স্টেপে কি কোনটা নিয়ে কাজ করবা? a b d। খেয়াল করো, মনে মনে চিন্তা করবা a b d, ওগুলো যা আছে ওগুলো বাদ। তুমি ফার্স্ট স্টেপে লাগবা ত্রিভুজ a v d a, এই ত্রিভুজটা নিয়ে তুমি কাজ করো। তাহলে এখানে AD সমান আছে, AB সমান, BD সমান মান দেওয়া আছে। তাহলে তুমি লিখবা যে ত্রিভুজ ABDA আমরা twice s আমরা জানি a + b + c। বা তুমি একটা কাজ করো, এই যে AB এর যে মানটা এটাকে তুমি a ধরে নাও, AB সমান a সমান 28, তাহলে ভালো হবে। তারপর নিচে যেটা AB, এটা তোমার AD গেল, তারপর হচ্ছে কিন্তু AB সমান b ধরি সমান 36, তারপর হচ্ছে কিন্তু তোমার BDটাকে আমি c দিলাম সমান 32। আমি কিন্তু ভাইয়া এইটা নিয়ে কাজ করতেছি ভাইয়া, এইটা এতটুকু নিয়ে কাজ করতেছি। ওই পাশে যা আছে ওগুলো বাদ দাও, ওগুলো পরে ভাইয়া। এখন তুমি লিখবা twice s = a + b + c। তাহলে বা s = a + b + c / কিন্তু 2। তাহলে দেখো এর মান কত? 28, b এর মান 36, প্লাস হচ্ছে কিন্তু 32 / 2। তাহলে ওভারঅল আমাদের এখান থেকে s এর মানটা চলে আসতেছে কত? 48 সেন্টিমিটার পাইছি। এবার লাগবে অতএব ABD, ত্রিভুজ AVD এর ক্ষেত্রফল। লেখো ক্ষেত্রফল। তাহলে যেহেতু আমরা অর্ধ পরিসীমা পাইছি, ক্ষেত্রফল বের করা সোজা, √s * s - a s - b s - c, রাইট? আচ্ছা, তাহলে দেখো √, এই s এর মান কত পাইছো তুমি? 48। তাহলে 48 * 48 - এর মান আছে কিন্তু 28। একটা ম্যাথ করো ভাই, একটা করো তুমি, একটা করলে খেল খতম। 48 - কত? 36। আচ্ছা, এরপরে কি? 48 তোমার সামনাসামনি লেখো 32। ঠিক আছে? তাহলে তোমরা প্রত্যেকটা বিয়োগ কইরা তারপর তুমি গুণ দিবা, গুণ দিলে এখানে তোমার রেজাল্ট আসছে 429.33। ওকে, প্রত্যেকটার সাথে মানে প্রথমে বিয়োগ করবা, বিয়োগ করার পর জানাবে, প্রত্যেকটার সাথে গুণ করে রুট করবা, তাহলে এই রেজাল্টটা কিন্তু ভাই তোমার নামতেছে। ডান? এটা কিন্তু আমাদের ফার্স্ট স্টেপ। আচ্ছা, এরপর আসি, মজার ব্যাপার হচ্ছে ফার্স্ট স্টেপ আর সেকেন্ড স্টেপ কিন্তু সেম। বুঝাইতে পারি না মনে হয়। ফার্স্ট স্টেপ আর সেকেন্ড স্টেপ দুটো কিন্তু সেম। কিভাবে সেম? ফার্স্ট স্টেপে আমরা ত্রিভুজ ABD নিয়ে কাজ করছি, সেকেন্ড স্টেপে কিন্তু আমরা ABD নিয়ে কাজ করব। তবে একটু দেখো, এখন আমরা লাগবো সেকেন্ড স্টেপ, লাগবে। ওকে, সেকেন্ড স্টেপ। তাহলে সেকেন্ড স্টেপে কি করব? ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল লেখো, ABD এর ক্ষেত্রফল। এখন এই যে ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল সমান তুমি কি পাইছো? যেটা পাইছো সেটা লিখে দাও, 429.33। তাহলে বা দাও। তুমি তো জানো একটা ত্রিভুজের তিনটা বাহু যেভাবে থাকলে সূত্র বসাইতে হয় √s * s - a s - b s - c। একটা ত্রিভুজের ভূমি এবং উচ্চতা থাকলে সূত্র বসাইতে হয় তোমার হচ্ছে কিন্তু ½ * ভূমি * উচ্চতা। কি জানো কিনা? একটা ত্রিভুজের যদি ক্ষেত্রফল তোমাকে বের করতে বলো, যদি ভূমি আর উচ্চতা থাকে তাহলে ½ * ভূমি * উচ্চতা কিন্তু আমরা লিখতে পারি না। তাহলে তুমি চিন্তা করো, ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল হচ্ছে কি? ½ * ভূমি হইছে কি AV, উচ্চতা হইছে কিন্তু তোমার DF। ওকে, এই DF, এই বাহুটা আর এই বাহুটা কিন্তু সেম, মাথায় রাখবা। তুমি যদি এটা পাও এটাও তুমি পাবা। ওকে, তাহলে দেখো = 429.33। দেখো দুটো সেম না? সেম ক্যাটাগরি না? হয়তো বা সূত্র একটু তারতম্য। এই তাহলে ½ ABর মান আছে কত? 36। DF এর মানটা তুমি জানো না, = 429.33। তো 2 দ্বারা 36 তুমি ভাগ করবা, 18 × 2 = 36। 18 কিন্তু ওই পাশে নিলে কিন্তু ভাগ হয়ে যাবে। তাহলে আমি যদি বলি ওভারঅল আমাদের DF এর যে মানটা আমাদের সেটা আসছে 23.85। ওকে, তাহলে আমরা এই DF এর মান পাইছি 23.85, আবার এটাও কিন্তু 23.85। তো আমাদের দুইটা স্টেপ ডান। কে বুঝছো দুইটা স্টেপ? বলো তো। দুইটা স্টেপে কিন্তু আমরা ABD ত্রিভুজটা নিয়ে কাজ করছি। কে বুঝছো? হাত তোলো দেখি, একটু কমেন্ট করো। কে বুঝছো? একটু হাত তোলো। কে বুঝছো? হাত তোলো ভাই, হাত তোলো। ডান। আচ্ছা ভাইয়া, ডান। যদি ডান হয়ে থাকে আমাদের দুইটা স্টেপ ডান। সব ম্যাথে সামান্তরিকের যত ম্যাথ আছে, যত ক্যাটাগরি ঘুরাই ফিরে যাই আসুক না কেন, সব ম্যাথে কিন্তু তোমার এই 4টা স্টেপে তোমার কিন্তু করতে হবে। এবার আসি কিন্তু থার্ড স্টেপ, 3 নাম্বার স্টেপে আসি। তোমরা স্টেপগুলো আপাতত লিখে রাখো, নিয়মটা মাথায় রাখো, পরীক্ষার আগে এক নজর দেখবা যে ভাইয়া যে স্টেপগুলো শিখেছিল। পরের যে স্টেপটা, এখন আমরা দেখো এই যে BEC, আমরা কিন্তু এই ত্রিভুজটা নিয়ে কাজ করতে পারি। এটা কিন্তু একটা, আমরা দেখতে পাচ্ছি একটা সমকোণী ত্রিভুজের মতো দেখাচ্ছে। আর সমকোণী যদি ত্রিভুজটা আসে, আমাদের কিন্তু পিথাগোরাস প্রমাণ লাগবে। পিথাগোরাসের সূত্র কি? অতিভুজ স্কয়ার = লম্ব স্কয়ার + ভূমি স্কয়ার। বলো ভাইয়া কেন এটা নিয়ে কাজ করবো? কারণ তুমি এই বাহুটার মান জানো, অতিভুজের মান জানো, তুমি লম্বের মান জানো, তুমি ভূমি B এর মানটা জানতে পারবা না, B বের করতে পারবা না। তাহলে তুমি লিখবা যে থার্ড স্টেপে যে আমরা যে কোনটা নিয়ে কাজ করবা, BEC,
বিইসি, তাহলে লেখো এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, তাহলে লেখো যে ত্রিভুজ বিইসি এ, এতটুকু নিয়ে কাজ করো। যে অতিভুজ স্কয়ার আমরা জানি কি, অতিভুজ স্কয়ার আমি সংক্ষেপে লিখি সমান সমান লম্ব স্কয়ার প্লাস আছে কি ভূমি স্কয়ার, তাই না? তাহলে দেখো অতিভুজের মান আছে কি ভাইয়া বিসি, তাহলে বিসির উপর স্কয়ার, লম্বের মান আছে কি ইসি, তাহলে ইসির উপর স্কয়ার, ভূমির মান আছে কি তাহলে তোমার হচ্ছে কিন্তু ভিই, তাহলে ভিইর উপর স্কয়ার। চলে বা বিসির মানটা হচ্ছে কিন্তু 28, 28 তুমি স্কয়ার করবা, ইসির মান আছে কিন্তু কত 23.85, এটা তুমি স্কয়ার করবা, আর বিইর মানটা তোমার বের করতে হবে বিইর উপর স্কয়ার। তাহলে ওভারঅল আমি জানি তুমি ক্যালকুলেট করতে পারবা, এবং স্কয়ার টি স্কয়ার ওই পাশে নিয়ে মানে রুট টুট হবে এগুলো, এই ক্যালকুলেট তুমি পারবা। ধরো তোমার বিইর মান আসলো 14.67, 14.67, ওকে ডান। তাহলে 14. কি পাইছো 67 পাইছি আমরা। এখন তুমি তো এবির মান, এখন বলো তো পুরাটার মান কত আসবে, পুরাটার এই, এখন এর মানটা কত আসবে, এই সমান সমান আমরা জানি তুমি যদি এই এবির লাগে বিই যোগ করো, এবির সাথে বিই যোগ করো তাহলে তুমি এই পাবা। এবির মান আছে 36, এর সাথে যোগ করবা 14.67, তাহলে তুমি যদি যোগ করো তোমার এখানে আসতেছে 50 বা 50.67 এর মতো আসতেছে। ডান, কে কে বুঝছো বলো, কে কে বুঝছো? এতটুকু ক্লিয়ার ভাইয়া? এটা গেল আমাদের থার্ড স্টেপ। আমাদের লাস্ট এন্ড ফাইনাল স্টেপ সেটা হচ্ছে কিন্তু ফোর্থ স্টেপ। তো 4 নাম্বার স্টেপে আমরা কি শিখবো দেখো। তো আমাদের এই ত্রিভুজটা নিয়ে গেল, এখন আমাদের বসলো না সামান্তরিকের অপর কর্ণ, তাহলে ক্ষুদ্রতম কর্ণ দেওয়া আছে, এই অপর কর্ণ কোনটা ধরবো এখন আমি? আচ্ছা দাঁড়াও আমি একটু মুছে দিই, এই অংশটা মুছে দিই। এখন আমরা অপর কর্ণ বের করবো, তো অপর কর্ণটা হচ্ছে কিন্তু এইটা, এই যে জিনিসটা। এখন এই কর্ণটা বের করতে গেলে আমরা পিথাগোরাস মামারে কিন্তু লাগবে। কেন? এখন এইটাকে তুমি অতিভুজ চিন্তা করবা, এই পুরোটাকে লম্ব চিন্তা করবা, আর এই পুরোটাকে একেবারে পুরোটাকে ভূমি চিন্তা করবা। ওকে, এখন আমরা কি কাজ করব? এ ই সি লাগবা, ত্রিভুজ এ ই সি এ। তো আমরা যাই সূত্র কি, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস এসি কিন্তু তোমার ভূমি স্কয়ার, তাই না? তাহলে অতিভুজটা ধরছো তুমি এসি, তো এসির উপর স্কয়ার, লম্ব ধরছো তুমি কি ইসি, তাহলে ইসির উপর স্কয়ার, ভূমি ধরছো তুমি এই, তাহলে এর উপর স্কয়ার। তাহলে বা এসির তোমার বের করতে হবে, স্কয়ার ওই পাশে গেলে রুট হয়ে যাবে। তো দেখো এইখানে ইসির মান আছে কত 23.85, এটারে তুমি স্কয়ার করবা। এর মানটা আছে কত ভাইয়া বলো? এর মান আছে কিন্তু 36 এর ভাইয়া তুমি স্কয়ার করবা। তাহলে ওভারঅল আমি যদি ক্যালকুলেট করি তোমার এই জায়গাতে এসির যে মানটা সেটা আসবে কিন্তু তোমার 56। এই হচ্ছে কিন্তু আমাদের অ্যান্সার। ক্লিয়ার? একটা মজার জিনিস তুমি দেখতে পারলা এই অঙ্কটার ভিতরে, যে আমরা তো 4টা স্টেপে করছি। প্রথম 2টা স্টেপে আমরা ত্রিভুজের সূত্র বসাইছি। একটা সূত্র √a s * s - a s - b s - c, এটা মুখস্থ করবা। এই 4টা নিয়ম টানা মুখস্থ করো, এখনই মুখস্থ করো। যে সামান্তরিক ম্যাথ করার জন্য ভাইয়া শিখেছে 4টা স্টেপ। 4 স্টেপের ভিতরে প্রথম স্টেপে কিন্তু আমরা সূত্র বসাবো √a s * s - a s - b s - c গেল। দ্বিতীয় স্টেপে আমরা সূত্র বসাবো অর্থাৎ ত্রিভুজের সূত্র, ত্রিভুজ ক্ষেত্রফলের সূত্র হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তৃতীয় স্টেপ এবং চতুর্থ স্টেপে আমরা তৃতীয় এবং চতুর্থ দুই জায়গায় আমাদের পিথাগোরাসের সূত্র বসাইতে হবে। দেখছো, এই হয়েছে কিন্তু ভাই তোমার মিল। এই খেলা শেষ। পানি কিনা একটু ভাই কমেন্টে জানাও, পানি কিনা শেষ, আমাদের সামান্তরিকের খেলা শেষ, সামান্তরিকের খেলা শেষ, সামান্তরিকের আমি যে নিয়ম করাইছি এই নিয়ম যদি অ্যাপ্লাই করতে পারো তাহলে সবগুলা এই ক্যাটাগরি যত ম্যাথ আছে ভাইয়া সব তোমার কিন্তু ডান। আমি যে নিয়মটা কিন্তু ভাইয়া তোমাদের শিখাইছি এই নিয়মটা ডান। এটা যদি বুঝে থাকো পরেরটা বলছি কি দেখো, আমরা ট্রাপিজিয়ামের ম্যাথটা করব। তো ট্রাপিজিয়ামের ম্যাথ করার জন্য এখন আমরা ট্রাপিজিয়ামের নিয়মটা কিন্তু শিখবো। তো ট্রাপিজিয়ামটা করার জন্য আমরা 4 স্টেপ কিন্তু ফলো করবো, 4টা স্টেপ। তো এটা কোন বোর্ডে আসছে? এটা কিন্তু ঢাকা বোর্ড 23 আসছে। ট্রাপিজিয়ামটা ঢাকা বোর্ড 23 আসছে। আচ্ছা, তো ট্রাপিজিয়ামটা করার জন্য আমাদের যেটা চিন্তা করতে হবে এটা চিন্তা করতে হবে, আর আমাদের এই পাশ চিন্তা করতে হবে, আর দাঁড়াও একটু বড় হয়ে গেছে, দাঁড়াও, আর তোমাদের এই পাশটা চিন্তা করতে হবে। এই হচ্ছে কিন্তু তোমার ট্রাপিজিয়াম, এটাই হচ্ছে কিন্তু তোমার ট্রাপিজিয়াম। ওকে, ট্রাপিজিয়ামের ম্যাথ কিন্তু এভাবে করতে হবে। ওকে, তাহলে দেখো এটা হচ্ছে কিন্তু এ, এটা হচ্ছে কিন্তু তোমার বি, এটা হচ্ছে কিন্তু তোমার সি, এটা হচ্ছে কিন্তু তোমার ডি, এটা হচ্ছে কিন্তু তোমার ই, এটা হচ্ছে কিন্তু তোমার এফ।
ডান। বলছে কি দেখো, একটা ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য, সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য মানে কি, এই যে বাহুটা তুমি একটু খেয়াল করো, এইটা আর এইটা, তা সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য একটা হচ্ছে কিন্তু তোমার 37 সেন্টিমিটার, আর একটা হচ্ছে কিন্তু তোমার 25 সেন্টিমিটার। তো বিষয়টা তুমি একটু চিন্তা করো, সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 37 আর একটা হচ্ছে কিন্তু 25। তাহলে আমি যদি বলি যে সমান্তরাল বাহুদ্বয় অর্থাৎ এ থেকে বি পর্যন্ত যে বাহুটা আছে আর সিডি দুইটা সমান্তরাল না, তাহলে এর ভিতরে এই এ বি বড় না সিডি বড়, এ বি বড়, তাহলে যে বড় তার মান হবে কিন্তু 37। তাহলে এই থেকে এই পর্যন্ত এই পুরোটার মান হবে কিন্তু 37, বুঝছো? আর 25 যেটা সেটা হবে কিন্তু এই যে তোমার সি থেকে ডি, এটা মান হবে তোমার 25। তুমি নর্মালি চিন্তা করো ভাইয়া, সিডি আর এই যে ইএফ দুইটা সমান না, এই বাহুটা আর এই বাহুটা সমান না, এটা যদি 25 হয় তাহলে এই যে ইএফ এর মানও কিন্তু 25। গেস করো, এটা তোমার গেস করতে হবে। এটা এবার বলছে কি বাহুদ্বয়ের দৈর্ঘ্য একটা হচ্ছে 10 আর একটা হচ্ছে কিন্তু ভাই তোমার 14। একটা জিনিস মাথায় রাখবা, সব সময় এই জিনিসটাকে এটা ছোট ধরবা, সব সময় এই 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 বাম পাশটাকে তোমার ছোট ধরতে হবে, ধরে নিতে হবে। এইটার মান হচ্ছে কিন্তু তোমার কত, এটা মান হচ্ছে কিন্তু 10, আর বড় যে মানটা অপর যে বাহুদ্বয়ের দৈর্ঘ্য 10 আর 14, এই বড়টাকে তোমার 14 চিন্তা করতে হবে। বুঝছো কি বোঝো না বলো, বুঝছো কি বোঝো না? এখন প্রথম স্টেপে আমাদের ফার্স্ট স্টেপে যেহেতু 4টা স্টেপ আর ট্রাপিজিয়াম, এই জন্য প্রথম স্টেপে আমরা যা লিখবো যে এখানে যেটা যেটা তুমি ধরছো এটাকে সুন্দরভাবে গুছায় লিখতে হবে, এটাই হচ্ছে তোমার প্রথম স্টেপ। ওকে, তাহলে প্রথমে লিখবা মনে করি, মনে করি। তাহলে এখানে ট্রাপিজিয়ামটা হচ্ছে এ বি সি ডি ই এফ, ট্রাপিজিয়ামে, ঠিক আছে? দেখতে পারবো না, ট্রাপিজিয়াম। খেয়াল করো, স্টেপগুলো শিখাই, মাথায় রেখো, আর কিছু লাগবে না। তো এই পুরো এবির মান আছে কত, এবি সমান সমান 37 সেমি 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 সেমি, তাহলে মানে আমি সেন্টিমিটারই কাজ করব। ওকে, মিটারে নেওয়ার কোনো দরকার নেই, সবগুলা সেন্টিমিটার। সিডি সমান সমান, সিডি সমান সমান আমি বলতে পারি সিডি আর ইএফ সমান, তাহলে সিডি সমান সমান ইএফ সমান সমান হয়েছে 25 সেমি। ওকে, এটা কিন্তু একটা স্টেপ ভাইয়া, এটা কিন্তু ভাই একটা স্টেপ, ঠিক আছে? 25 সেমি, এখানে একটা বিন্দু দিলেই হয়, দুইটা দেওয়ার কোনো দরকার নেই। এরপরে আসছে কিন্তু ভাইয়া এই যে অপর দুইবার দৈর্ঘ্য, একটা হচ্ছে এডি, এই এডির মানটা হবে কিন্তু তোমার 10 সেমি, 10 সেমি। আচ্ছা, আর একটা হচ্ছে কিন্তু তোমার বিসি, তো বিসির মান আছে কিন্তু তোমার 14 সেমি। আচ্ছা, আর কি আছে ভাইয়া বলো? এইখানে যে ডিই আর সিএফ কিন্তু সমান, এইটা আর এইটা সমান না, দুই বাহু সমান না, আমি কিন্তু বলতে পারি যে ডিই সমান সমান সিএফ। আমরা জানি না এটার মান কি, আমরা জানি না, উই ডোন্ট নো, আমরা এখানে হট দিয়ে দেবো প্রশ্নবোধক চিহ্ন। আচ্ছা, এখন কি শেষ হয়েছে? এখন পর্যন্ত ফার্স্ট স্টেপ শেষ হয় নাই। তুমি নর্মালি গেস করো ভাইয়া, এইটাকে তোমার এক্স চিন্তা করবা, মানে মাথায় রাখবা এই জিনিসটাকে তুমি কি চিন্তা করবা, এক্স চিন্তা করবা। ওকে, আর এইটাকে যদি তুমি পারো এইচ চিন্তা করো, তাহলে এটা যদি এইচ হয় এটাও এইচ তোমার সুবিধার্থে, তাহলে এটা হট না, এখানে তুমি এইচ দিয়ে দেবা। আবার এই যে এইটাকে তুমি ধরে নেবা এক্স, তাহলে তুমি চিন্তা করো, তুমি এর মান জানো এক্স, তুমি ইএফ এর মান জানো 25, তাহলে বিএফ এর মানটা কি হবে বলো তো? বিএফ এর মানটা কি হবে বলো? বিএফ এই এতটুকুর মান কি হবে? তুমি পুরোটা জানো কি 37, পুরোটা জানো 37, 37 থেকে ব্র্যাকেট দাও, বিয়োগ দিয়ে ব্র্যাকেট দিবা, তুমি এর লাগে ইএফ যোগ করো, এর মান আছে কিন্তু এক্স, যোগ হইবে কিন্তু তোমার এই যে 25, এই যে 25। বুঝাইতে পারলাম আমি? হ্যাঁ, কারণ এইটার লাগে এই বাহুর লাগে এই বাহু যোগ করলে পুরোটা থেকে যদি বিয়োগ করো এতটুকু, চিন্তা করো পুরোটা থেকে যদি এতটুকু বিয়োগ করো তাহলে অবশ্যই এতটুকু মান চলে আসবে। তাহলে আমরা একটু দেখবো যে বিএফ এর মানটা কত আসে। তাহলে বিএস ইজ ইকুয়াল টু 37 মাইনাস ব্র্যাকেট উঠাও, সাইনে পরিবর্তন হবে, প্লাস মাইনাসে মাইনাস 25, তাহলে বা বিএফ ইজ ইকুয়াল টু 37 থেকে 25 তুমি বিয়োগ করো, কত আসতেছে? 6 7 2 আর এই 1 12 মাইনাস এক্স আসবে। তো এই যে বিএফ এর মানটা আমরা পাচ্ছি 12 মাইনাস এক্স পাচ্ছি। তো এটা পাইলাম আমরা ফার্স্ট স্টেপ, ফার্স্ট স্টেপ কিন্তু আমরা পেয়েছি। ডান, ফার্স্ট স্টেপটা তুমি চিন্তা করো কতটা ইম্পর্টেন্ট, কতটা ইম্পর্টেন্ট। ডান, এতটুকু ভাইয়া ডান, যদি এতটুকু ডান হয়ে থাকে ডান আমাদের এটা। কিন্তু আমি একটু মুছে দিচ্ছি ভাইয়া, এখন আমাদের খেলা শুরু, বাকি আছে আমাদের 3টা স্টেপ। তাহলে মাথায় রাখবা ট্রাপিজিয়ামের ক্ষেত্রে প্রথম স্টেপটা হচ্ছে কিন্তু যা যা দেওয়া থাকবে, যা যা দেওয়া থাকবে সেগুলো। ওকে, আমি যে নিয়মটা শিখাই তুমি একটা বার তুমি এই নিয়মটা দেখো,
একবার তুমি নিয়মটা দেখো, তোমার কিন্তু ভাইয়া সব কিছু জলের মতো ক্লিয়ার হয়ে যাবে ভাইয়া। এবং ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে ভাইয়া, প্রথম স্টেপ ট্রাপিজিয়ামের ফার্স্ট স্টেপ কিন্তু আমাদের গেল যে লেখা টাকা, সেকেন্ড স্টেপ আর থার্ড স্টেপের মধ্যে একটা সুন্দর সম্পর্ক আছে, পিথাগোরাস মামা শেষ। ওই যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার, সহজ কথা পিথাগোরাস মামা। তাহলে দেখো, তাহলে সেকেন্ড স্টেপে তুমি কোনটা নিয়ে কাজ করবা? সেকেন্ড স্টেপে কিন্তু আমরা এ ই ডি এই ত্রিভুজটা নিয়ে কাজ করি, এই সমকোণী, এটা একটা সমকোণী, ওই বিষয়টাও কিন্তু সমকোণী, তাই না? তাহলে সেকেন্ড স্টেপে কিন্তু এটা কিন্তু এখন সেকেন্ড স্টেপ কিন্তু আমরা করতেছি, রাইট? তাহলে সেকেন্ড স্টেপের সাথে থার্ড স্টেপে কিন্তু মিল আছে। আচ্ছা, তাহলে এখন আমরা এ ই ডি ত্রিভুজ এ ই ডি এ, তাহলে এ ই ডি এ এখানে অতিভুজ স্কয়ার সূত্র লেখো পিথাগোরাসের, আমি সংক্ষেপে লিখি সমান সমান লম্ব স্কয়ার প্লাস হচ্ছে কিন্তু তোমার ভূমি স্কয়ার। তাহলে দেখো বা অতিভুজের মান আছে কত? এডি, তাহলে এডি এর উপর স্কয়ার, লম্বের মান আছে কত? ডিই, তাহলে ডি এর উপর স্কয়ার, ভূমির মান আছে কত? এ এর উপর কিন্তু স্কয়ার, তাই না? তাহলে এখানে তুমি তোমার টার্গেট কি দেখো, এডি হইছে কিন্তু 10, 10 এর তুমি স্কয়ার করবা, ডিইটা হচ্ছে কিন্তু তোমার এইচ, এইচ এর তুমি স্কয়ার করবা, এ এর মান আছে কিন্তু এক্স, এক্স এর তুমি স্কয়ার করবা। তাহলে বা ঘুরাও, তাহলে এইচ স্কয়ার প্লাস এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু 10 এর স্কয়ার করলে 10, 10 কে 100, এটাকে তোমার 1 নাম্বার সমীকরণ ধরতে হবে, শেষ। এই আমাদের কিন্তু ফার্স্ট স্টেপ ডান। ওকে, সেকেন্ড নাম্বার স্টেপে কিন্তু এখন আমরা আসি। ফার্স্ট স্টেপ আমাদের ডান ডান, সেকেন্ড নাম্বার স্টেপ ভাইয়া, তাহলে সেকেন্ড নাম্বার স্টেপে কিন্তু আমরা কোনটা নিয়ে কাজ করব? এই যে বিসিএফ এটা নিয়ে কাজ করব, তাই না? তাহলে লেখো যে সরি সেকেন্ড নাম্বার থার্ড স্টেপ এখন করব, থার্ড স্টেপ। তাহলে থার্ড স্টেপে আমরা কি করব একটু খেয়াল করি। থার্ড স্টেপে আমরা বিসিএফ, তাহলে বিসিএফ ত্রিভুজ বিসিএফ এ অতিভুজ স্কয়ার, অতিভুজ আছে কিন্তু তোমার বিসি সমান সমান লম্ব স্কয়ার, লম্ব আছে কিন্তু তোমার সিএফ, আর ভূমি স্কয়ার মানে হচ্ছে কিন্তু বিএফ এর উপর স্কয়ার। তাহলে বা ভাইয়া খেয়াল করো, বিসি এর মান আছে 14, 14 রে তুমি স্কয়ার করবা, সিএফ এর মান আছে কিন্তু এইচ, এইচ রে তুমি স্কয়ার করবা, বিএফ এর মানটা হচ্ছে কি, তুমি বিএফ এর মানটা কি ধরছিলা 12 মাইনাস এক্স না, তাহলে 12 মাইনাস এক্স লেখা এটা তুমি হোল স্কয়ার করবা। আমি বুঝাইতে পারলাম তোমাকে? তাহলে দেখো বা 14 রে তুমি স্কয়ার করো ভাইয়া, 14 রে স্কয়ার করো, 14 রে যদি স্কয়ার করো 196 আসতেছে, এইচ এর স্কয়ার, এটাকে তুমি এ এটাকে বি ধরবা, এ মাইনাস বল স্কয়ার সূত্র কি? এ স্কয়ার মাইনাস টুয়াইস এ বি প্লাস বি স্কয়ার এক্স স্কয়ার। তাহলে বা 196 ইজ ইকুয়াল টু এইচ স্কয়ার প্লাস 12 স্কয়ার করলে 12 বার 144। হ্যাঁ, তাহলে দেখো আমি একটু রিমুভ করে দিচ্ছি আপাতত, 144 এটা কিন্তু ই মাইনাস 12 দুই গুণে 24, 24টা এক্স প্লাস আছে কিন্তু এক্স স্কয়ার, ডান। তাহলে বাহ, তুমি কাজ করো 196 এখানে থাকুক, হ্যাঁ, এই এইচ স্কয়ার যেহেতু তুমি এক নঙে এইচ স্কয়ার আর এক্স স্কয়ার, তাহলে এইচ স্কয়ার আর প্লাস এক্স স্কয়ার একসাথে আনো, ঠিক আছে? প্লাস 144 মাইনাস 24x কিন্তু আমি দিলাম, তাহলে বা 196 ইজ ইকুয়াল টু এইটার জায়গায় আমি এইটার মান বসাই দিতে পারি 100, এই 100 প্লাস 144 মাইনাস 24x, ডান। এতটুকু বুঝছো? আমরা কিন্তু থার্ড স্টেপ কিন্তু করতেছি ম্যাথের, ঠিক আছে? তাহলে দেখো, তাহলে বা বাদা আমার জায়গা না, আমি এভাবে করতেছি 196, মোটামুটি তুমি এখানে হিসাব নিকাশ কইরা তোমার এখানে একটা এক্স এর মান তুমি এখান থেকে পাবা, বুঝছো? তুমি এক্স এর মানটা ধরো কি পাইলা, তুমি হিসাব করলে এক্স এর মান তুমি এখানে 2 পাবা, 2, বাস। তো এই গেল আমাদের থার্ড স্টেপ। থার্ড স্টেপ কিন্তু এখন পর্যন্ত পুরোপুরি শেষ হয় না। এখন তুমি কি করবা, এই যে এক্স এর যে মানটা, এক্স এর মানটা যেহেতু তুমি এক্স এর মান অলরেডি পাইয়েই গেছো, এক্স এর মান অলরেডি পেয়ে গেছো, এখন তুমি এইচ এর মানটা বের করতে পারবে না, 1 নঙে তুমি বসাও, 1 নঙে বসে, তাহলে এইচ স্কয়ার প্লাস এক্স এর মান 2, 2 এর স্কয়ার করবা ইজ ইকুয়াল টু 100। তাহলে বা এইচ স্কয়ার 2 2 করে কত 4, এইচ কিন্তু 100, তাহলে বা এইচ স্কয়ার ইজ ইকুয়াল টু 100 মাইনাস 4, তাহলে বা এইচ ইজ ইকুয়াল টু রুট ওভার 96। তাহলে দেখো 96 রে তুমি কি করবা, রুট করবা, রুট করলে 9.7 আসবে, বাস। তাহলে তুমি এইচ এর মানও পাইলা, তুমি এক্স এর মানও কিন্তু ভাইয়া পাইলা, শেষ। আমাদের এই গেল কিন্তু ওভারঅল থার্ড স্টেপ। এখন আমাদের লাস্ট এন্ড ফাইনাল স্টেপ 4 নাম্বার স্টেপ, ফোর্থ স্টেপ। তাহলে ফোর্থ স্টেপে আমরা কি করব দেখো, আমাদের বলছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, তাহলে দেখো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তো আমরা তো জানি যে ভাইয়া ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি, হাফ ইনটু বাহু দুইটার যোগফল ইনটু হচ্ছে তোমার উচ্চতা। তোমার বিষয়টা হচ্ছে এরকম যে সমান্তরাল বাহুদ্বয়ের দূরত্ব, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, একটা হচ্ছে কি হাফ ইনটু, দাঁড়াও আমি এই পাশটা রিমুভ করে দিই,
যেহেতু আমার জায়গা লাগবে, তাহলে আমি কিন্তু এখন সূত্র কি বসাইতে পারি বলো? আমি এখন সূত্র কি বসাইতে পারি? আমি এখন সূত্র বসাইতে পারি হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। বাহুদ্বয়ের যোগফল, এটা কিন্তু ট্রাপিজিয়ামের সূত্র, ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। দেখে মনে হইতেছে তাল গাছটা মাথায় ভাঙ্গা পড়বে, তাই না? এখন তুমি চিন্তা করো সমান্তরাল বাহুদ্বয়ের কোনটা বলা হয়? এই যে এই পর্যন্ত আমি যে ধরছিলাম এটাকে এ, তারপর বি, সি, ডি, এটা ই, তাই না? সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল একটা হচ্ছে পুরো এবি, তাহলে এ বির লাগে যোগ দিবা যোগফল, আর একটা হচ্ছে কিন্তু সিডি, সিডি ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। মানে কি, এই যে উপরে যে এই যে সমান্তরাল এই বাহু আর এই বাহু তাদের মধ্যবর্তী দূরত্ব কিন্তু আমরা এইটার মাধ্যমে নির্ণয় করছি, যে এইচ, তাই না? এইচ এর মান আমরা পাইছি না, দুটো সমান, তাহলে আমরা কিন্তু লিখে দেবো ইন্টু এইচ। সমান সমানের নিচে সমান সমান দিয়ে দাও, তাহলে হাফ ইন্টু এবির মান আমরা কত পাইছি ভাইয়া? এবির মান আমাদের দেওয়া ছিল 37, সিডি মান দেওয়া ছিল 25। তাহলে আমাদের এই 37 আর 25 আমরা লিখছি শুধুমাত্র একটা এইচ এর মান, এই উচ্চতা, ওদের এই বাহু আর এই বাহুর মধ্যবর্তী দূরত্বটা বা উচ্চতা বের করতে আমাদের এত কাহিনী করা লাগছে। তো এইচ এর মানটা আমরা কি পাইছি? তো আমরা এইচ এর মানটা পাইছি কিন্তু 9.7, এই 9.7। ওকে, তুমি এখন এই 37 এর সাথে তুমি 25 যোগ করবা, যা নামবে ভাগ দিবা 2 দ্বারা, তার সাথে গুণ দিবা 9.7। তাহলে আমাদের কিন্তু 300 কত আসতেছে ভাইয়া এখানে? যে 303.73, 303.73, এই হচ্ছে কিন্তু আমাদের অ্যান্সার। এই 4টা স্টেপ পানি পানি কিনা ভাইয়া কমেন্টে জানাও। 4 স্টেপ পানি পানি কিনা একটু কমেন্টে যাও। ডান? হ্যাঁ ভাইয়া গো, বলো। জি বলো, 4 স্টেপ পানি পানি কিনা? পানি পানি বলো, পানি পানি কিনা? ঠিক আছে, ওকে। কি শুরু করছো তোমরা? আচ্ছা ডান। তো আলহামদুলিল্লাহ আমাদের পানি পানি। এটা দেখো কুমিল্লা 23-এ আসছে, সামান্তরিক নিয়া পারবা 4 স্টেপ, সামান্তরিক নিয়া পারবা। পরেরটা কোন বোর্ডে আসছে? বরিশাল 22-এ আসছে, চতুর্ভুজটির ক্ষেত্রফল, ওই সেম ক্যাটাগরি, প্যারা নাই, চিল। পরেরটা ট্রাপিজিয়াম পারবা, পরেরটা ট্রাপিজিয়াম, এটা যশোর বোর্ড দিনাজপুর বোর্ডে আসছে। পরেরটা রাজশাহী বোর্ডে আসছে, পারবা। এখন আসে কিন্তু রম্বস, রম্বসে একটা নিয়ম শিখাবো, তাহলে সবগুলো তোমরা পারবা। ওকে, টাইপ নাম্বার 4 আমরা রম্বসটা করব। একটা রম্বসের ক্ষেত্রফল আছে এত, বৃহত্তম কর্ণ আছে এত। এখন রম্বসটা কিরকম জানো? এটা বর্গ টাইপের, কিন্তু বর্গ এবং রম্বসের মধ্যে পার্থক্য আছে। বর্গের সাইডে বাহু যেভাবে সোজা সমান, আবার কোন কর্ণকৌলাও কিন্তু সমান। আর রম্বসের ক্ষেত্রে 4টা বাহু সমান, কিন্তু কর্ণ হয়েছে কিন্তু ভাইয়া অসমান। ওকে, তাহলে দেখো একটা রম্বসের ক্ষেত্রফল হয়েছে এত, বৃহত্তম কর্ণ আছে এত, এবং রম্বসটির পরিসীমা নির্ণয় করো। কুমিল্লা ভাইয়া এটা 24-এ আসছে। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো ঠিক আছে, এটা কোন বোর্ডে আসছে ভাইয়া? কুমিল্লা 24-এ কিন্তু আসছে। ওকে, তাহলে তুমি চিন্তা করো ভাইয়া, রম্বস যদি আসে, বর্গ আসলে একই সাথ, রম্বস আসলে কিন্তু কর্ণ চিন্তা করতে হবে। কর্ণ, রম্বস আসলে তোমার কর্ণ চিন্তা করতে হবে, বুঝছো? ধরো এই একটা কর্ণ, এই একটা কর্ণ, এই একটা কর্ণকে এটাকে তুমি D1 ধরবা। ধরো আমি এটাকে D1 ধরতেছি, আর এই কর্ণটাকে তুমি D2 ধরবা, D1 D2 ধরবা। ওকে, রম্বস আসলে এটাকে A, এটা B, এটা C, এবং এটা তোমার D ধরতে হবে। বিষয়টা বুঝতে পারছে? এখন রম্বসের বলছে কি ক্ষেত্রফল বলছে, তাহলে তুমি ওরা যে প্রথম যে লাইনটা বলছে এই লাইনটা লেখো, যে মনে করি বা মনে করি না, এটা দেওয়া আছে, লিখবা যে তোমার দেওয়া আছে কি দেওয়া আছে, সেটা হচ্ছে কি রম্বসের যে ক্ষেত্রফল। তাহলে রম্বসের ক্ষেত্রফলটা কি দেওয়া আছে? 1944। তাহলে দেখো তাহলে রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি? যদি কর্ণ থাকে হাফ ইন্টু D1 D2, বিষয়টা তুমি বুঝো, D1 D2
সমান সমান 19 1944 আমি লিখতে পারি না? তাহলে বা চিন্তা করো, এর মধ্যে বৃহত্তম কর্ণ দেওয়া আছে 72, তুমি বড় কোনটা ধরবা? এই পাশে যেটা, এই যে D1টা, এই D1 এর মান দেওয়া আছে 72, তাহলে হাফ ইন্টু D1 এর মানটা কত হবে? 72 ইন্টু D2, D2 জায়গায় থাকবে ইজ ইকুয়াল টু 1944। 2 দ্বারা তুমি 72 এর ভাগ করবা, ঠিক আছে? তাহলে 72 এর আমি ভাগ দিচ্ছি 2 দ্বারা, 36 নামতেছে, তাহলে বা 36 D2 ইজ ইকুয়াল টু 1944। তাহলে বা D2টাকে রাখো, 1944 যাবে উপরে, 36 আসবে নিচে, তাহলে D2 ইজ ইকুয়াল টু 1944 ভাগ হবে 36, মোটামুটি ভাবে 54 আসতেছে। এই যে D2 এর মানটা আসতেছে কত? 54 আসতেছে। ওকে ভাইয়া, তাহলে এই কর্ণ এবং এই কর্ণ উভয়টার কিন্তু মান আমরা বের করলাম, D1 এর মানও পাইছে, D2 এর মানও পাইছে। ওকে, এখন নরমালি গেস করো, আমাদের এই একটা লাইন থেকে এবং এই বৃহত্তম কর্ণ দেওয়া ছিল, আমরা পেয়ে গেছি। এই ম্যাথটা করার সিস্টেমটা দেখো। শোনো, রম্বস যদি আসে তখন কিন্তু একটু চিন্তা করতে হবে, এটা তো কর্ণ, আর এইটা যদি আমি চিন্তা করি, এটা হচ্ছে কর্ণের অর্ধেক, তাই না? অর্ধেক। আবার এটা কার অর্ধেক? এই যে D1, পুরো D1 এর মান হচ্ছে কিন্তু 72। শোনো, আমি যদি বলি এখন, আমি যদি এটা বের করতে চাই যে না ভাইয়া, এই যে এসির অর্ধেক যদি বের করতে চাই, তাহলে আমি কি করবো ভাইয়া বলো তো? এই এসি মানে কি? D1 না? এখানে কিন্তু তোমার এই যে এসি সমান সমান D1 সমান সমান 72, এটা কিন্তু আগেই লেখা উচিত ছিল। এখন এটা যদি আমি অর্ধেক যদি বের করতে চাই সাপোজ, তাহলে অর্ধেক বের করা মানে কি? এসি কে আমার 2 দ্বারা ভাগ দিতে হবে, তাহলে অর্ধেক পাবো, মানে এই যে D1 কে 2 দ্বারা ভাগ দিতে হবে। তাহলে তুমি একটু নর্মালি গেস করো, তাহলে এসি কে না, এটা মনে মনে এখানে একটা ও চিন্তা করতে হবে, এই ক্যাটাগরি ম্যাথে মাথায় রাখবা, একটা ও চিন্তা করতে হবে। তাহলে ও থেকে এ আমি যদি বলি ও এ সমান সমান কত হবে, তুমি পুরো যে D1টা আছে, D1 কে তুমি 2 দ্বারা ভাগ দিবা, তাহলে D1 এর মান আছে কিন্তু 72, তো 72 কে তুমি 2 দ্বারা ভাগ দিবা, তাহলে দেখো 72 কে ভাগ দিতে হবে 2 দ্বারা, তোমার আসতেছে কিন্তু 36। তাহলে একটু চিন্তা করো ভাইয়া, যে সেটা হচ্ছে এই যে এই এতটুকুর মান আসতেছে কিন্তু তোমার 36। ডান। রম্বসের ক্ষেত্রে এভাবে করতেই হবে, সব ম্যাথে তুমি দেখো তোমার এই ও এটাকে ধরতেই হবে সব সময়। তাহলে আমরা এই কর্ণের অর্ধেক, অনেকে বলো ভাইয়া এই কর্ণ আর এই কর্ণ তো সমানই, না, এটা ভুল কথা। রম্বসের ক্ষেত্রে জীবনও এই কর্ণ সমান না। ওকে, তাহলে তুমি চিন্তা করো, এই কর্ণ ছিল 72, আমরা অর্ধেক 36 বের করছি, এই কর্ণটা আছে কিন্তু 54, তাহলে এখন আমরা ওবিটা বের করবো, ওবি। তাহলে ওবি যদি বের করতে চাই, তাহলে আমরা কি করব? D2 কে আমরা 2 দ্বারা ভাগ দিব, তাহলে D2 এর মান আছে কত? 54, এটাকে আমরা 2 দ্বারা ভাগ দিব। তাহলে আমরা যদি 54 কে 2 দ্বারা ভাগ দিই, আমাদের 27 আসতেছে, তো এটা মান আসতেছে 27, এই ওবির মানটা পাচ্ছি আমরা 27। এখন আমাদের যদি এই এবিটা বের করতে বলে, পারবা না? বলো, তাহলে তোমরা বলো ভাইয়া কিভাবে বের করব, অনেক কঠিন লাগতেছে, অনেক কঠিন, এটা নতুন নতুন লাগতেছে, মায়ের দিব, পারতে হবে তোমাকে। সহজ কথা, তোমাকে বলছে কি রম্বসটি পরিসীমা, পরিসীমা কাকে বলে? রম্বসের কয়টা বাহু? এটা 4টা বাহুর যোগফল। রম্বসের ক্ষেত্রে বাহু সমান কিন্তু কর্ণ অসমান, বলছি না? কর্ণ অসমান, দেখো কর্ণ লাগে মিল নাই, কিন্তু এই বাহু এই বাহু এই বাহু এই বাহু মিল আছে। তুমি যদি কোনোভাবে এবি বাহুটার মান বের করতে পারো, তার বিসি বাহুর মান ওইটা, সিডি বাহুর মান ওইটা, তারপর প্রত্যেকটা যোগ করে দেবা, তাহলে তুমি পরিসীমা পাবা। তাহলে এবিটা কেমনে বের করবা? ওই যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে তুমি বলো ভাইয়া ওই পিথাগোরাসের যদি লাগে, পিথাগোরাসের তো ছাড়তে পারি না, ওর যদি লাগে অতিভুজ কোনটারে ধরবো? এখানে সবচেয়ে বড় কিন্তু এবি, এই এবিটাকে অতিভুজ চিন্তা করবা, আর এই যে কোনো একটাকে লম্ব, যে কোনো একটাকে ভূমি চিন্তা করলে হবে। তাহলে ও এ বি। আমরা এখন যেটা করবো ভাইয়া, সেটা হচ্ছে কি, আমরা জাস্ট দেখো এখন লাগবা যে ত্রিভুজ ও এ বি এ, এটা কিন্তু একটা ত্রিভুজ হয়ে গেছে, সমকোণী ত্রিভুজ আমরা চিন্তা করতে পারি। তো আমরা কিন্তু জানি, আমি সংক্ষেপে লিখি, পিথাগোরাস মামারে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস হচ্ছে কিন্তু তোমার ভূমি স্কয়ার। তার মানে সবসময় মাথায় রাখবা, রম্বসের ম্যাথ করতে গেলে যদি মাঝখানে ও থাকে, পিথাগোরাস মামারে লাগবে। সহজ কথা, এটাই নিয়ম, শেষ। তাহলে বা অতিভুজ তুমি চিন্তা করবা এখানে এবি, তাহলে এবির উপর স্কয়ার ইজ ইকুয়াল টু, যেহেতু এবিটাই তোমার বের করতে হবে, তাহলে আমি ডাইরেক্ট করি, তাহলে এবি ইজ ইকুয়াল টু স্কয়ার, ওই পাশে গেলে রুট হয়ে যায়। লম্ব ধরলাম আমি 72, এই যে ও এর মানটা আমি ধরলাম, সরি 72 না, কি বলে 36, ও এর মান হয়েছে কত? 36, তাহলে 36 এর তো উপর কিন্তু আমি স্কয়ার প্লাস ভূমিটাকে, এই ভূমি হবে কোনটা? ওই ওবি, এটা মান কত? 27, তাহলে 27 এর উপর তোমার স্কয়ার দিবা। তাহলে ওভারঅল তুমি যদি গুণ টুন করার পরে তোমার এবির মানটা এখান থেকে আসবে
কত আসবে ভাইয়া বলো? এবির মানটা আসবে তোমার 45 আসবে, এই যে 45। ডান, আমার কথা বুঝতে পেরেছো? শেষ। তাহলে আমরা এবির মান পাইছি। তো এবির মান যদি 45 হয়, এটার মানও 45, এটার মানও 45, এটার মানও 45। এখন আমাদের বলছে কি রম্বসের পরিসীমা। অতএব রম্বসের পরিসীমা আমরা জানি, রম্বসের পরিসীমা আমরা কিভাবে বের করব? একটু হয়তো বা উল্টো হয়েছে, পরিসদিগিকার হবে। হ্যাঁ, তাহলে রম্বসের পরিসীমা, তাহলে পরিসীমা মানে কি 4 বাহুর যোগফল। অথবা তুমি একটা কাজ করতে পারো, সাইডটা বাহুরে তুমি যোগ করতে পারো, লিখবা এবি যোগ বিসি যোগ সিডি যোগ এডি লেখো। অথবা তুমি সাইড দিয়ে গুণ করতে পারো, এবিডি তুমি সাইড দ্বারা গুণ করতে পারো, তুমি যেভাবে করো। সাইড বাহুর যোগফল এবি যোগ বিসি যোগ সিডি যোগ এডি, তাহলে মান হচ্ছে 45 যোগ 45 যোগ 45 যোগ 45, তাহলে যা নামবে সেটাই আনসার। পানি পানি। তাহলে রম্বসের এই ক্যাটাগরির যত ম্যাথ আছে, রম্বস রিলেটেড যত ম্যাথ আছে, সবগুলা করার ক্ষেত্রে আমাদের রম্বসের ম্যাথ আসলেই কর্ণ চিন্তা করতে হবে। তাহলে আমরা কি করব? ঠান্ডা মাথায় পিথাগোরাস মামারে আনবো, রিল্যাক্স আমরা করব। আর একটা জিনিস মাথায় রাখবা, রম্বস আর বর্গ কিন্তু সেম না। হয়তোবা বর্গের সাইডে বাহু সমান, রম্বসের সাইডে বাহু সমান, কিন্তু রম্বসের কর্ণ কিন্তু অসমান। এই কারণে কিন্তু আমাদের এখানে এইগুলো আসছে। আই হোপ তোমাদের এখন পানি বাতেটা একটা আয়ত এবং একটা রম্বসের পরিসীমা আয়তক্ষেত্রে, আচ্ছা এটা পারবা তোমরা, একটু কইরো। একটা রম্বসের পরিসীমা পারবা, সবাই পারবা। পারবা না? এই ম্যাথ আমি সৃজনশীল করাইছি, গণিতের ক্লাস করতে আমি করাইছি। বাগানের একটা কর্ণে দৈর্ঘ্য, এটাও পারবা। রম্বসের ক্ষেত্রফল বাইরে ভাই, ইজি ইজি ইজি, কারণ গণিতের ক্লাস করতে করাইছি না তোমাদের? করাইছি। এখন দেখো আমরা টাইপ 5 যাই, বৃত্ত। তো বৃত্তের ক্ষেত্রে আমরা জানি, খেয়াল করো, একটা বৃত্তের পরিধি আছে এত। তো আমরা প্রথমেই আমরা লিখবো যেটা দেওয়া আছে, মনে করি লিখবা, মনে করি বা দেওয়া আছে, লেখো দেওয়া আছে, বা এখানে একটা দিয়ে শুরু করলেই হয়। ওরা বলছে প্রথম লাইনে বৃত্তের পরিধি, লেখো বৃত্তের পরিধি। তো বৃত্তের পরিধি সমান সমান কত? 340 হবে, তাই না? তাহলে বা বৃত্তের পরিধির সূত্র কি ভাই? টোয়াইস পাই আর ইজ ইকুয়াল টু 340। তাহলে বা এখন তুমি কি লিখবা এটা ডিপেন্ড করবে পরবর্তী লাইনের উপর। উদ্দীপকের আলোকে বৃত্তে অন্তর্লিখিত, অন্ত মানে ভিতর। তো একটা বৃত্ত আমার আগে চিন্তা করতে হবে ভাইয়া, এটা একটা বৃত্ত। তো অন্ত মানে ভিতরগত, তার মানে এই বৃত্তের ভিতরে এটা কি বলছে দেখো, যে বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্র, তাই না? তাহলে এটার ভিতরে কিন্তু একটা বর্গ হবে। বর্গের ক্ষেত্রে তো 4 বাহু সমান, এই যে দেখো। তো বৃত্তের ভিতরে কিন্তু একটা বর্গ, বৃত্তের ভিতরে একটা বর্গ হইছে, বৃত্তের ভিতরে বর্গ হইছে। তো এটাকে আমরা এ, এটাকে আমরা বি, এটাকে আমরা সি, এটাকে আমরা ডি ধরবো, কারণ অন্ত মানে কি ভিতরে। তাহলে বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো, অর্থাৎ এইটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তো নর্মালি তুমি গেস করো যে ভাইয়া একটা বৃত্তের মানে বৃত্তের ভিতরে বর্গ, বর্গের ক্ষেত্রফল বের করতে বলছে। বর্গের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কয়ার। ঠান্ডা মাথায় কাজ করো। তাহলে তুমি যদি কোনোভাবে এবি বাহু না হয়, বিসি বাহু না হয়, সিডি বাহু না হয়, এডি বাহু বের করতে পারো, তাহলে তোমার খেলা শেষ। মজার ব্যাপার হচ্ছে রম্বস আর এই ক্যাটাগরি ম্যাথ কিন্তু সেম। রম্বসের ক্ষেত্রে আমরা মাঝখানে ও ধরছিলাম, এবার এই বাহু মানে পিথাগোরাসের নিয়ে করছিলাম। এই ক্যাটাগরি ম্যাথ করতে গেলে তোমার পিথাগোরাস লাগবে, তুমি দেখবা। তুমি এই কারণে তুমি জানো বৃত্তের কেন্দ্র হচ্ছে কিন্তু ও। তুমি কেন্দ্র দিয়ে যে দিকে যাবা, তুমি এই দিকে যাও, আবার তুমি এই দিকে আসো, এই দিকে যাও, ওই দিকে যাও, এগুলো হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধ কিন্তু ভাইয়া সমান। কথা লজিক আছে কিনা বলো? তাহলে আমি এই যে ও এ, এটা কিন্তু একটা ভাইয়া ব্যাসার্ধ, ও বি ভাইয়া এটাও কিন্তু একটা ব্যাসার্ধ। ব্যাসার্ধ কিন্তু ভাইয়া তোমার সমান। তাহলে তুমি চিন্তা করো, তাহলে তুমি এখান থেকে কি বের করবা ভাইয়া? তুমি এখান থেকে ব্যাসার্ধ বের করতে পারো। এটা কোন বোর্ডে আসছে? ঢাকা 23-এ আসছে। একটু ঠান্ডা মাথায় আমরা চিন্তা করি, ব্রেক দিব অনে, ওয়েট ভাইয়া আমরা একটু টানা করি। হ্যাঁ, একটু পরিশ্রম করো, এই পরিশ্রমটাই কিন্তু তোমার সফলতা কিন্তু এনে দেবে ইনশাল্লাহ। কি বলো? রাইট? আচ্ছা, পরিশ্রমটাই তোমাকে সফলতা এনে দেবে। এখন আমরা যদি কোনোভাবে, তাহলে আমরা একটা কাজ করি, শোনো, আমরা যদি এইভাবে করি হবে না, এটা ভুল, বাট হবে, এভাবে করলে হবে, ঠিক আছে? আবার তুমি কর্ণ চিন্তা করতে পারো, পুরো কর্ণটাই তুমি চিন্তা করতে পারো। তাহলে আমি আর একটা বুদ্ধি খাটাইতে পারি। বুদ্ধি কি এখানে খাটাবো না, ওই রম্বসের মতো এটা করব। এখানে কিন্তু সোজাও আমি টানতে পারতাম। আচ্ছা যাই হোক, আমি দেখি আমার নিজের মতো করে করি। তাহলে আমাদের ব্যাসার্ধ বের করতে হবে, আর আরটাকে রাখো, 340 যাবে উপরে, টোয়াইস পাই আসবে নিচে। তাহলে অতএব আর এর মানটা কত আসলো বলো তো? 340-এর তুমি ভাগ দিবা কত? 340-এর তুমি ভাগ দিবা টোয়াইস পাই, তার মানে 2 × 3.1416। তোমার এখানে আসতেছে 54.9
1 1 এই সে কিন্তু ব্যাসার্ধ। তাহলে এই ও এ এইটার মান এখন আমি লিখতে পারি অতএব ও এ সমান সমান ও বি, এই দুইটার মানে কিন্তু 54.1 কথা লজিক আছে কিনা? এটাও 54.1 আবার এইটাও হয়েছে কিন্তু ব্যাসার্ধটা 54.1। এখন তুমি এবি বের করতে পারবা না কিভাবে? ওই যে পিথাগোরাস মামা, তুমি লিখবা যে এখন ত্রিভুজ ও এ বি একেবারে পিথাগোরাস একেবারে ওই আগের টাইপের মতো এ অতিভুজ স্কয়ার লেখো, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস আছে কিন্তু ভূমি স্কয়ার। তুমি বলবা যে ভাইয়া আমি অতিভুজ কোনটাকে ধরবো? সবচেয়ে বড়, এখানে সবচেয়ে বড় কি আছে? এই যে এবি, এবিটাকে তুমি অতিভুজ চিন্তা করবা। ওকে, তাহলে তুমি লিখবা এবি স্কয়ার সমান সমান লম্ব কোনটা যে কোনো একটা ধরে নিলেই হবে এখন ও স্কয়ার প্লাস আছে কিন্তু ওবির উপর স্কয়ার। তাহলে বা তোমার যেহেতু এবি বের করতে হবে স্কয়ার ওই পাশে গেলে রুট হবে। তাহলে ও এর মান আছে কত? 54.11, এটাকে তুমি স্কয়ার করবা প্লাস এটার মান আছে কিন্তু 54.11, এটারও তুমি স্কয়ার করবা। তাহলে অতএব এবির মানটা আমাদের কত আসতেছে দেখো। তাহলে এবির উপর স্কয়ার তো হবে না, যেহেতু স্কয়ার আমি ওই পাশে দিচ্ছি, তাহলে বা 54.11 এটাকে তুমি স্কয়ার করবা, যা নামবে 29.87 আসলো প্লাস সেম এটার স্কয়ার করলে 29.27.89। তাহলে অতএব এভি ইজ ইকুয়াল টু, তাহলে দেখো 29.27.89 এটার সাথে যোগ হবে 29.27.89, যা নামছে সেটাকে তুমি রুট করবা। তাহলে আসতেছে 76.52, তাহলে এটা মান আসতেছে 76.52। এবির মান আমরা পাইছি, বলো পাইছি আমরা, বাস। তাহলে আমরা তো জানি এটা একটা বর্গ, তাহলে এইটার মান যদি তোমার হয় যে ভাইয়া দেখো এটার মান যদি হয় 76.52, এটার মানও 76.52, এটার মানও এইটা, এটার মানও এইটা, আমাদের বলছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তুমি লেখো অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আমরা তো জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র বাহু স্কয়ার, তাই না? তার মানে 76.52 মাথায় স্কয়ার। তাহলে এটা তুমি স্কয়ার করো যে 76.52 কে তুমি কি করবা? স্কয়ার করবা। এখানে আসবে কি 5855.31, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। ডান, ক্লিয়ার? তাহলে বৃত্তের এই ক্যাটাগরিটা কিন্তু আগেরটার সাথে, অর্থাৎ এই যে যেভাবে আমি ধাপটা করলাম এটা কিন্তু রম্বসের সাথে মিল আছে, মনে আছে? রম্বসের সাথে মিল আছে। এখানেও আমরা পিথাগোরাস নিয়ে করছি, এখানে কিন্তু আমাদের পিথাগোরাস লাগছে না? পিথাগোরাস রম্বসের কিন্তু পিথাগোরাস লাগছে। ঠিক আছে, ডান ভাইয়া, পানি পানি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভাইয়া, খেল খতম। আচ্ছা এটা দেখো কি বলছে, একটা বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে এত, ফাইন। 2 নাম্বারটা দেখো, প্যারা খাওয়ার কিছু নাই, চিল ভাইয়া। বৃত্তের ব্যাসার্ধ লেখো, এখানে দেওয়া আছে কি বৃত্তের ব্যাসার্ধ, এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করব? আর ইজ ইকুয়াল টু 5 সেন্টিমিটার। উল্লিখিত বৃত্তটির ক্ষেত্রফল এবং বৃত্ত অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্য নির্ণয় করো। বিষয়টা তুমি বুঝো, বৃত্তে অন্তর্লিখিত, এটা চট্টগ্রাম বোর্ড 23-এ আসছে। আচ্ছা দেখি তো এখানে কোনো মান টান দেওয়া আছে কিনা, মান মন দেওয়া আছে এখানে? নাই, মান টান কিন্তু নাই। আচ্ছা প্যারা নেওয়ার কিছু নাই ভাইয়া, চিল মুড়ে থাকো, রিভার ভাইয়া তো আছে। তবে দেখো প্রথমে তুমি কি করবা? ফার্স্টে একটা বৃত্ত আঁকতে হবে। এই যে বৃত্ত আমি দিছি আমি, এখন বৃত্তের ভিতরে আমার কি করতে হবে? একটা বর্গ আঁকতে হবে ওই আগেরটার মতো, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা একটু গেস করি যে বলছে কি বৃত্তের ক্ষেত্রফল, সাথে যেহেতু বলছে বৃত্তের ব্যাসার্ধ দিলাম, বলছে বৃত্তের ক্ষেত্রফল লেখো। বৃত্তের ক্ষেত্রফল আমরা তো জানি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কিন্তু পাই আর স্কয়ার। ডান। বৃত্তে অন্তর্লিখিত বর্গের ক্ষেত্রফল, এটার মধ্যে যে বর্গটা আছে এই বর্গের ক্ষেত্রফল, তাহলে বর্গের ক্ষেত্রফল হচ্ছে কিন্তু বাহু স্কয়ার। কিন্তু ভাইয়া তুমি জানো এই বৃত্তের ব্যাসার্ধ 5, এটা তুমি জানো, এই যে এটা তুমি জানো ব্যাসার্ধ হচ্ছে কিন্তু আর, হ্যাঁ ব্যাসার্ধ হচ্ছে কিন্তু তোমার আর, আবার এটাও তুমি জানো আর মানে এখানেও 5 এখানেও 5, তাহলে এটা ধরে নি এ বি সি ডি। তুমি এ বি বের করতে পারবা না, কারণ আমাকে বলছে কি বৃত্তে অন্তর্লিখিত বর্গের ক্ষেত্রফল, তাহলে আমার আগে বর্গ বাড়ি করতে হইবে, তারপর ক্ষেত্রফল বের করবো। তাহলে এটা অতিভুজ, এটা ভূমি, এই তো শেষ। এটাকে তুমি ও চিন্তা করো, তাহলে তুমি লেখো যে ত্রিভুজ ও এ বি এ অতিভুজ স্কয়ার মানে এ বি স্কয়ার সমান সমান ও এ স্কয়ার প্লাস ও বি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এ বির মানটা বের করতে হবে, স্কয়ার বের করলে রুট হবে, ওর মান আছে কিন্তু 5, 5 এর স্কয়ার প্লাস 5 এর স্কয়ার,
তাহলে 5 5 25 যোগ 25, তাহলে 25 25 কত 50, তাই না? তাহলে AB ইজ ইকুয়াল টু 50 এর রুট করে দাও ভাইয়া, 50 এর রুট করো। 50 এর রুট করলে আমরা জানি 7.071 আসতেছে। তাহলে AB এর মান পাইছি 7.071। ওকে, এখন দেখো আমাদের বলছে কি বৃত্তে অন্তর্লিখিত বর্গের ক্ষেত্রফল লাগবে, বৃত্তে অন্তর্লিখিত বর্গের লেখা নাও তোমার ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে কি বাহু স্কয়ার। তাহলে 7.071 এটার উপর স্কয়ার তুমি করবা। তাহলে এটার যদি তুমি স্কয়ার করো 50 আসে, এটা যদি তুমি স্কয়ার করো কত আসে 50 আসে, পাইছি আমি। আচ্ছা, এবার বলছে কি পার্থক্য। পার্থক্য মানে বিয়োগ, অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল থেকে এটা বিয়োগ করতে হবে। এখন লেখো অতএব পার্থক্য। পার্থক্য বলছে মানে বিয়োগ, ওরা যা বলবে তুমি সেটাই করবা। বৃত্তের ক্ষেত্রফল তুমি কি পাইছো ভাইয়া, পাই আর স্কয়ার, মানে কি পাইয়ের মান 3.1416 ইন্টু আর এর মান 5 এর উপর স্কয়ার, 5 5 25। তাহলে 25 এর সাথে তুমি গুণ দিয়ে দেবা 3.1416 কত 78.54 পাইছো না? তাহলে এই 78.54 আগে বসবে, কেন? আগে বৃত্তের ক্ষেত্রফল, পরে বৃত্তের অন্তর্লিখিত বর্গের ক্ষেত্রফল, বিয়োগ হবে 50। তাহলে এটা থেকে বিয়োগ করো 50, তাহলে বিয়োগ করলে আমাদের 28.54 আসতেছে। এই আমাদের অ্যান্সার। ডান। পানি 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 পানি। আচ্ছা ঠিক আছে, ডান ভাইয়া। পরেরটা পারবা এটা, কারণ এগুলো করাইছি। একটা গাড়ির চাকার পরিধি এত, চাকাটিতে অন্তর্লিখিত বাহুর দৈর্ঘ্য পারবা না? একটা চাকা যদি তোমার একবার ঘুরে আসে তার মানে টোয়াইস পাই আর পরিমাণ ঘুরে আসে, তাই না? পারবা এটা, করাইছি আমি, ক্রাশ করছে গণিতের ক্রাশ করছে, করাইছি। এটা দেখো বৃত্তের পরিধি এবং একটা রম্বস, এটা সোজা, ইজি 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 ইজি। আমি আর একটাও করাবো না, কারণ এগুলো সোজা, কারণ যে টেকনিক শিখাইছি, যে নিয়ম শিখাইছি, এবার আগে যা কোর্সের ভিতরে যা করাইছি বাস ডান। ওকে ভাইয়া, পানি পানি। যদি পানি পানি হয় আমরা টাইপ 6টা একটু দেখি। একটা আয়তাকার ঘনবস্তু এবং ঘনকের কিন্তু ম্যাথ, এটা যশোর বোর্ডে কিন্তু আসছে। ওকে, এটা একেবারে সোজা, যশোর বোর্ড 24 আসছে ভাইয়া। দেখো কয় ঘন্টা হয়েছে, 2 ঘন্টা হয়েছে মাত্র, ক্লাস টানা 2 ঘন্টা নিছে। আচ্ছা করো, আর একটু করো, এবার একটু ব্রেক দিব না 10 মিনিটের, তারপর কিন্তু আমাদের পুরোটাই হয়ে যাবে। ওকে, তাহলে দেখো আয়তাকার ঘনবস্তু আসলে এর মতো সহজ কোনো ম্যাথ নাই। শোনো, যদি অনুপাত থাকে, দেখো দৈর্ঘ্য হয়েছে 3, প্রস্থ হয়েছে 2, উচ্চতা হয়েছে 2, তাহলে কোনো কথা নাই। মনে করি কোশ্চেনে কি কইছে ওরা পরে, আগে লেখ খেলাও। মনে করি আয়তাকার ঘনবস্তু, এটা লিখতে হবে। আয়তাকার, এটা কিন্তু সৃজনশীল আসছে যশোর বোর্ড 24-এ, আয়তাকার ঘন বস্তু। তাহলে এটার দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য সমান সমান, দৈর্ঘ্যটাকে আমি এ ধরি, এ ইজ ইকুয়াল টু কত? থ্রাইজ এক্স। অনুপাত থাকলে এক্স ধরতে হয়, অনুপাতের ম্যাথ করাবো না এখন। আয়তাকার ঘনবস্তুর প্রস্থ, প্রস্থটাকে বি ধরবো, টুয়াইজ এক্স। আয়তাকার ঘনবস্তুর উচ্চতা, উচ্চতাকে আমরা সি ধরবো, টুয়াইজ এক্স, রাইট? এখন প্রথমে বলছে কি আয়তন হয়েছে কিন্তু এত, লাইন বাই লাইন করবো। অতএব লেখো আয়তাকার ঘনবস্তুর আয়তন। তো আয়তন কত আছে এখানে? 768। তাহলে বাহ, আয়তনটা কি আছে এখানে? আমরা জানি আয়তাকার ঘনবস্তুর আয়তনের সূত্র কি? দৈর্ঘ্য যোগ প্রস্থ যোগ, মানে যোগ না, যেহেতু আয়তাকার ঘনবস্তুর আয়তন, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তিনটার গুণফল ইজ ইকুয়াল টু 768। এটার পরিবর্তে যদি আমি সূত্রটা লিখে দিই, অসুবিধা আছে? তাহলে এর মান কত? থ্রাইজ এক্স, তারপর টুয়াইজ এক্স, তারপর টুয়াইজ এক্স ইজ ইকুয়াল টু 768। ডান। এবার দেখো 3 দ্বিগুণে 6, 6 দ্বিগুণে 12, এক্স এক্স গুণ 3টা এক্স গুণ করলে তাহলে 12 এক্স 3টার গুণ করলে এক্স কিউব ইজ ইকুয়াল টু 768। তাহলে এক্স কিউবটাকে রাখো, 12 ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 12 ভাগ হয়ে গেল। তাহলে এক্স কিউবটাকে রাখো, তুমি 768 রে 12 দ্বারা ভাগ করো, ভাগ করলে তোমার 64 আসবে। তাহলে ভাইয়া তোমার টার্গেট এক্স এর মান বের করা, তুমি কিউব রাখতে পারবা? পারবা না। কতর মাথায় কিউব দিলে 64 হয়? 3 3 3 9 27, 4 এর মাথায় যদি কিউব দাও 64 হয়। হ্যাঁ, তাহলে এই যে দেখো 3 3 কাটাকাটি, এক্স এর মান হচ্ছে কিন্তু 4। বাস, এখন তুমি এক্স এর মান পাইছো মানে কি? এখন তুমি লিখবা অতএব দৈর্ঘ্য, দৈর্ঘ্য লেখো a ইজ ইকুয়াল টু কি ছিল? 3 এক্স ধরছিল না? তাহলে 3 × 4, এক্স এর মান 3 4 12। এবার আসছে কিন্তু প্রস্থ, b ইজ ইকুয়াল টু 2 এক্স ধরছিল না? তাহলে 2 × 4, 4 দুগুণে 8। এবার তোমার উচ্চতা c ইজ ইকুয়াল টু কি ধরছিল? 2 এক্স না? তাহলে 2 × তোমার 4, 4 দুগুণে 8। ডান, পাইছি আমরা। এখন দেখবো আমরা কোশ্চেনে কি বলছে। তো ঘনবস্তুর ম্যাথগুলো করা ইজি, এটা কোনো ব্যাপারই না, ইটস ভেরি সিম্পল।
আয়তাকার ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে লেখো সমগ্র তলের ক্ষেত্রফল। এখন কে কে বলতে পারবা যে সমগ্র তলের আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি, তাই না? 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি। এখন তুমি প্রত্যেকটা মান বসাবে, গুণ বসাবে, জানাবে, সেটা আনসার শেষ। পানি 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 পানি। পরে আসি 2 নম্বরে, একটা গণকের পৃষ্ঠতলে কোণ, অর্থাৎ তোমাকে যা বলবে তুমি সেই অনুযায়ী লিখবা। লেখো এখানে বা দেওয়া আছে, বলছে কি গণকের, লেখো দেখে দেখে লেখো, দেখে দেখে তো লিখতে পারবা। তাহলে গণকের পৃষ্ঠতলের কর্ণের যে দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু 2√2। তাহলে বা দাও। এখন বলো কে কে বলতে পারবা ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য সূত্র কি? এটা কোন বোর্ডে আসছে? এটা কিন্তু ভাইয়া বরিশাল 24 আসছে। ওকে, আচ্ছা, কে কে বলতে পারবা? দেখি 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 কে কে বলতে পারবা? বলো 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 বলো। যে গণকের সব মানে হচ্ছে কিন্তু পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য সূত্র কি? √2a। √2a ভাইয়া, বলো কে কে বলতে পারবা? √2a, √2a। ডান। এর উপরে কিন্তু রুট নাই, শুধু 2 এর উপর রুট ইজ ইকুয়াল টু 2√2। তাহলে বা এটাকে রাখো, 2√2 যাবে উপরে, √2 গুণ অবস্থা আছে, ভাগ হয়ে যাবে, এটা কাটাকাটি, তাহলে এর মানটা আসলো 2। এবার বলছে সমগ্র তলের ক্ষেত্রফল কোনটার? ঘনকের। তাহলে লেখো অতএব ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে বলো তো যে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? 6a²। কে কে বলতে পারবা? 6a²। ডান। তাহলে দেখো 6a², তাহলে 6 ইন্টু এর মান 2 পাইছো, 2 স্কয়ার করবা, 2 × 4 4 × 24। এই আমাদের আনসার শেষ। খেলা ভাইয়া, এগুলো হচ্ছে খেলা, খেলতে হবে তোমাদের। ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল, পুরো এই লাইনটা লাগবা, এই লাইনের নিচে সূত্রটা বসাবা, তাহলে তুমি কর্ণের দৈর্ঘ্যটা পেয়ে যাবা। শেষ খেলা। আয়তাকার ঘনবস্তু এটা তুমি পারবা, একাধারের দৈর্ঘ্য এটা পারবা, কৈরিটো ময়মনসিংহ বোর্ড 22 এটা পারবা, রাজশাহী বোর্ড 22 এটা পারবা, সিলেট 22 আসছে এটা পারবা, ঢাকা 20 আসছে এটাও পারবা, সিলেট 20 এটাও পারবা, একেবারে সেম। এবার আসি টাইপ 7, এটা কি আমাদের লাস্ট টাইপ ভাইয়া? না, এবার আরেকটা টাইপ আছে। টাইপ 7 এ দেখো, একটি লোহার পাইপের ভিতরে এবং বাইরের, এই পাইপের ভিতরে বাইরেরটা করাইছিলাম না? পারবা, আমি করাবো না, এটা করাইছি ভাইয়া, এই ক্লাস করছে আমি করাইছি। ভিতরে এবং বাইরের যে কাহিনী, তোমার বিয়োগ দিতে হবে, আয়তন আয়তন বিয়োগ দিতে হবে, বাইরের আয়তন বিয়োগ মানে বাইরের আয়তন বিয়োগ ভিতরে আয়তন, শেষ। তুমি করো, তুমি ম্যাথ করো, তুমি পারবা। কুমিল্লা 23 আয়তন আয়তন তুমি বিয়োগ দিয়ে দেবা, তাহলে খেলা শেষ। তাহলে এই সিলিন্ডারের ম্যাথগুলো তোমরা পারবা, এখানে যে কয়টা আছে সবগুলো পারবা, একটু করে নিও। হ্যাঁ, তোমরা একটু করে নিও। এবার আসে কিন্তু 8 নম্বরে টাইপ 8, যেটা তোমার ক নম্বরে আসে। ক নম্বরে তো বিভিন্ন ক্যাটাগরি আসে। 1 নম্বরে দেখো, বৃত্তচাপ কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, বৃত্তচাপের এত, বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে বৃত্তচাপের এই যে এটা কুমিল্লা বোর্ডে আসছে, কে কে পারবে? এটা কুমিল্লা বোর্ডে আসছে, কুমিল্লা বোর্ডে আসছে ভাইয়া। এই শেষ 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 শেষ। কুমিল্লা বোর্ডে আসছে ভাইয়া। ঠিক আছে, তোমরা যে ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত আছো, ওরে খাইছে রে, কেমনে সম্ভব এটি? দেখো কে, আচ্ছা কে কে পারবা ভাইয়া? কে কে পারবা? এটা তো আরো সুদা রে ভাই। কিসের সেটা? কুমিল্লা 24 এটা বৃত্তচাপ কেন্দ্রে, কে কে পারবা? অ্যান্সার দাও, অ্যান্সার দাও, অ্যান্সার দাও। পারবা না সবাই? বৃত্তচাপটির দৈর্ঘ্য, তাহলে এইটা কেন্দ্রে যদি এত কোণ উৎপন্ন করে, তুমি ঠান্ডা মাথা লাগবা, এখানে ঠান্ডা মাথা লাগবা, এই যে কেন্দ্রের মানে থিটার মান দেওয়া আছে 60 ডিগ্রি, বুঝছো? বৃত্তচাপের ব্যাস, ব্যাসকে আমরা জানি টুয়াইস আর দ্বারা প্রকাশ করে, তাই না? তাহলে ব্যাস আছে কত? 110, সবাই জানো, পারবা। এখন চাপটির দৈর্ঘ্য, চাপটির দৈর্ঘ্যকে এস দ্বারা প্রকাশ করে, অর্থাৎ এখানে যা ছিল সেটা লিখছি। তুমি যদি সৃজনশীলে এইভাবে লেখো ভাইয়া, তাহলে কিন্তু স্যাররা ফুল মার্ক দিবে না। তোমার লিখতে হবে যে লাগবে বৃত্তচাপ কেন্দ্রে উৎপন্ন কোণ, বাংলা লেখা লাগবে থিটা ইজ ইকুয়াল এত, এবার লাগবে বৃত্তের ব্যাস, এবার লাগবে টুয়াইসের, এবার বৃত্তচাপের দৈর্ঘ্য এটা, এবার লাগবে আমরা জানি এস ইজ ইকুয়াল টু পাই আর থিটা ডিভাইড বাই হচ্ছে কিন্তু কত? 180 ডিগ্রি। এই যে তাহলে পাই আর থিটা, এস ইজ ইকুয়াল টু পাই আর থিটা। ওকে, তাহলে তুমি যে এখানে যে ব্যাস যে পাইছো, এখান থেকে আর এর মানটা বের করো, তাহলে 110 যাবে উপরে, 2 ওই পাশে নিলে ভাগ হয়ে যাবে, এই তো। তাহলে আমি যদি বলি 55 আসবে এখানে, তাহলে পায়ের মান 3.1416, এটা হয়েছে কিন্তু 55, থিটার মান হয়েছে কিন্তু 60, নিচে হয়েছে কিন্তু 180। তুমি করলে জানাবে, সেটা আনসার শেষ। পাই আর থিটা ডিভাইড বাই 180, মুখস্থ করো, পাই আর এস ইজ ইকুয়াল পাই আর থিটা ডিভাইড বাই হচ্ছে 180। 2 নম্বর দেখো, সুষম পঞ্চভুজ
প্রতি বাহুর দৈর্ঘ্য হচ্ছে কিন্তু এত, এর ক্ষেত্রফল নির্ণয় করো। এখন এই যে পঞ্চভুজ, ষষ্ঠভুজ, ষড়ভুজ, এটা কোন বোর্ডে আসছে? দিনাজপুর বোর্ড 24-এ। বলো কে কে পারো, সূত্র পারো কে কে? পড়াইছি ভাই, পড়াই দিচ্ছি। এন এ স্কয়ার ডিভাইডেড বাই 4, এন সূত্র কি? এন এ স্কয়ার ডিভাইডেড বাই 4 cot 180 ডিগ্রি ডিভাইডেড বাই হয়েছে কিন্তু তোমার এন, cot 180 ডিগ্রি ডিভাইডেড বাই হয়েছে কিন্তু এন। সেটা পঞ্চভুজ আসুক, ষড়ভুজ আসুক, তারপর যাই আসুক না কেন, তোমার এইটা হচ্ছে কিন্তু ক্ষেত্রফলের সূত্র। এটা কিসের ক্ষেত্রফলের সূত্র ভাই? এটা বহুভুজের ক্ষেত্রফলের সূত্র। এখন পঞ্চভুজ বলছে, তার মানে এন এর জায়গায় তুমি এখন কি দিবা ভাইয়া? 5 দিবা। এন এর জায়গায় এখন তুমি কি দিবা? 5 দিবা। তাহলে বলো ভাইয়া এর মানটা কি হইবে? কেন প্রতি বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার ওরা বলে দিয়েছে না, তাহলে এর জায়গায় তুমি 8 দিয়ে দিবা, এর জায়গায় তুমি 8 দিয়ে দিবা। এই তো মানে এটা জিনিসটা হবে এরকম, এই যে এন এ স্কয়ার মানে 5 এ স্কয়ার, 5 ইনটু 8 এর উপর স্কয়ার, স্কয়ার ডিভাইড বাই 4, তারপর cot 180 ডিগ্রি ডিভাইড বাই কিন্তু 5। এখন তুমি হিসাব করার পর জানাবে, সেটা আছে, শেষ। পারবা? পড়াস। বলছে কি 3 নম্বরে, একটা বৃত্তের ব্যাস আর পরিধির পার্থক্য। অত কিছু আমরা জানি না, তুমি লিখবা মনে করি যে বৃত্তের ব্যাস, তুমি তো জানো বৃত্তের ব্যাস হচ্ছে কিন্তু টুয়াইস আর দ্বারা প্রকাশ করে। ডান, এটা গেল বৃত্তের ব্যাস। এবার লাগবে বৃত্তের পরিধি, তাহলে লেখো বৃত্তের পরিধি। তাহলে পরিধিকে আমরা কি দ্বারা প্রকাশ করব? 2πr। আচ্ছা, তাহলে ব্যাস আর পরিধির পার্থক্য, লেখো পার্থক্য, লেখো পার্থক্য। পার্থক্য সমান সমান দেওয়া আছে কত? 25। তাহলে আমি সমান সমান 25 দিলাম। এখন এই যদি পার্থক্যের জায়গায় আগে ব্যাস বলছে তারপর পরিধি, এই টুয়াইস আর থেকে যদি 2πr যদি বিয়োগ করি, আমরা কি কেউ মারবে? হ্যাঁ, কুমিল্লাতে এসেছে, আমরা কি কেউ মারবে যে তুই এখানে লেখছু কা? কেউ কি আমাকে বলবে? হ্যাঁ, তবে দেখো যেহেতু এই 2πr এর পাওয়ার বেশি টুয়াইস আর আছে, তাহলে টুয়াইস πr এটা তুমি আগে লিখবা, পার্থক্য মানে বিয়োগ, পরেরটা থেকে আগেরটা বিয়োগ, তাহলে বিয়োগ হচ্ছে কিন্তু আগেরটা ইজ ইকুয়াল টু 25 দিছো। এখানে 2 টুয়াইস আর, এখানে টুয়াইস আর, তাহলে টুয়াইস আর তুমি কমন নাও, তাহলে কমন নিলে তুমি এখানে থাকতেছে পাই মাইনাস, কমন নাও মানে ভাগ করা, 2 2 কাটাকাটি আর কাটাকাটি, টুয়াইস আর দ্বারা এটা ভাগ করলে 1 থাকে, 1 ইজ ইকুয়াল টু 25। তোমার টার্গেট হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ যদি তোমার টার্গেট হয়ে থাকে ভাইয়া, তাহলে 2 গুণ অবস্থা আছে, এটাও গুণ অবস্থা আছে, তাহলে 8টাকে রাইখে 8টা যদি ওই পাশে নাও, তাহলে 25 ভাগ হবে কি 2 ইনটু পাই মাইনাস 1, বাস। তাহলে 25 ডিভাইডেড বাই 2 ইনটু 3.1416 মাইনাস 1, এটা বিয়োগ করার পর জানাবে, তার সাথে 2 গুণ করবা, এর 25 দ্বারা ভাগ করবা, জানাবে, সেটা আনসার, শেষ। পানি ভাত, পানি ভাত ভাইয়া। একটা চাকা এতবার ঘোরে, এটা করাইছে ম্যাথ, আমি করাইছি। তারপর একটা সমবাহু ত্রিভুজের পরিসীমা এত আছে, ক্ষেত্রফল আয় রে, ব্যাস এবং পরিধির পার্থক্য পারবা। কুমিল্লা বোর্ড 22 আসছে সৃজনশীল, বরিশাল বোর্ড 22 আসছে ব্যাস এবং বৃত্তের পরিধি, এটা একেবারে সোজা। পানিবাদ এগুলো, এটা কিন্তু ময়মনসিংহ 22 আসছে, পরেরটা দিনাজপুর 20 আসছে, আচ্ছা পারবা। পরেরটা ঢাকা 19 আসছে, পরেরটা শেষ। ডান ভাইয়া, ক্লিয়ার ভাইয়া? বলো সবাই বুঝছো? পরিমিতি এখন তোমাদের কাছে পানি পানি কিনা বলো, পরিমিতি পানি পানি কিনা বলো, অ্যান্সার দাও, পানি পানি কিনা? পরিমিতি পানি পানি কিনা? রিফাত ভাইয়া কি তোমাদেরকে পানি পানি বানাইতে পারছে? বলো, রিফাত ভাইয়া তোমাদেরকে কি পানি পানি বানাই দিতে পারছে? অ্যান্সার দিও, উফ অ্যান্সার দিও। অনেকক্ষণ ক্লাস করাইছি, এখন পেটে এখানে ব্যথা উঠতেছে, এরকম তো আমার হয় না কোনো সময়, হয়তো বাইশের জন্য। আচ্ছা, পানি পানি ভাইয়া, পরিমিতি আলহামদুলিল্লাহ পানি পানি। এখন তোমরা রিফাত ভাইয়ের এই টাইপ ভিত্তিক ম্যাথ বুকটা থেকে একটু ভাইয়া প্র্যাকটিস করবা, ওকে ওকে, এই বইটা থেকে একটু ভাইয়া প্র্যাকটিস করো, ঠিক আছে? আচ্ছা, এই বইটা থেকে এই যে বললাম না, যা যা লাগে সবই করাই দিলাম, অনেকগুলো টাইপ ছিল। আচ্ছা, নেক্সট মিশন হচ্ছে আমাদের বীজগাণিতিক অনুপাত সমানুপাত, এই চ্যাপ্টারটা আমরা কমপ্লিট করব। তো এখন আমি একটা ব্রেক দিব এবং এই ব্রেকে আমি একটু টাইম চাচ্ছি, আমি এটা কাইটে দিব, কারণ আমার হচ্ছে যে কি বলে মাইক্রোফোনের চার্জ কম, ফোনের চার্জও কম, একটু চার্জ দিব, তারপর আমি আবার আসতেছি, ওকে? আর তো এই আর কি। এবং আরেকটা জিনিস মাথায় রাখবে ভাইয়া, প্রত্যেকটা চ্যাপ্টারে রিফাত ভাইয়া টাইপ ভিত্তিক ম্যাথ বইয়ে প্রত্যেকটা অধ্যায়ের সৃজনশীলগুলো কিন্তু আমি করাই দিছি ভাইয়া। এগুলো এই রিফাত একাডেমি যে আমার ইউটিউব চ্যানেল আছে, এখানে একটা ক্লিক করবা, প্লে লিস্ট আছে, প্লে লিস্টে যাবা, নিচের দিকে গেলে ওখানে লেখা আছে রিফাত ভাইয়া টাইপ ভিত্তিক ম্যাথ বুক ক্লাস, ওখানে গেলে সবগুলা ক্লাস তোমরা দেখতে পারবা। তোমরা ওখান থেকে যতগুলো আমি ক্লাস দিয়েছি সবগুলা ক্লাস দেখো, ঠিক আছে? সৃজনশীলের জন্য জাস্ট ওগুলো যদি তুমি দেখো এনাফ, ওর বাইরে আর লাগবে না। তো এখন আমাদের যে মিশনটা বীজগাণিতিক অনুপাত সমানুপাত, এই চ্যাপ্টার করবো, দেন আমরা সূচক লগারিদম কিন্তু আমরা করবো। তো এই আর কি, এবার আমাদের আরো একটা চ্যাপ্টার বাকি আছে, তো সব মিলিয়ে পরিসংখ্যান কি করা লাগবে, তো এই আর কি, পরিসংখ্যান তো করাই দিছি। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবে,
তো সুস্থ থাকবে। আমি একটু পর আসতেছি। তোমাদের ব্রেকটা আমি দিব কয় মিনিট আমি বলি। এখন বাজছে কত? আমি ঠিক 9টার সময় আসতেছি ভাইয়া, 9টায় লাইভে আসতেছি। ঠিক আছে ভাইয়া, ঠিক 9টায় আসতেছি। ওকে।